2013 সালে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলেই শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে। একথা জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। দুপুরে শেখ হাসিনা সহ আসামিদের নামে তৃতীয় মামলার তদন্ত শুরুর পর একথা জানান তিনি। এদিকে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা ও 14 দলীয় জোটের নেতাদের বিরুদ্ধে আজও সিএমএম আদালতে একাধিক মামলা হয়েছে। যাত্রাবাড়িতে ফল ব্যবসায়ী, মিরপুরের শিক্ষার্থী, মোহাম্মদপুরে মুদি দোকানি, আদাবরে গার্মেন্টস কর্মী, কবি নজরুল কলেজের শিক্ষার্থী ও আশুলিয়ায় সেলুন কর্মী জাহিদুলকে হত্যার অভিযোগেও আলাদা আলাদা আদালতে মামলা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক জনি হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ 187 জনের নামে হত্যা মামলা এবং বগুড়ায় হাসিনা কাদের সহ 300 জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি রাখেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। ফখরুল অভিযোগ করে বলেন, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে ভারতে বসে চক্রান্ত করছেন শেখ হাসিনা। ভারতের উচিত আইন অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেয়া। আরও বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে হাসিনা সরকার জাতিকে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। এ সময় অন্তর্বর্তী সরকার অল্প দিনে যে কাজ করেছে তা প্রশংসার দাবিদার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জঞ্জাল দূর করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন করতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায়। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। গণ অভ্যুত্থানের চেতনায় দেশে জবাবদিহির গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না, কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না। প্রতিশোধ, প্রতিহিংসা নয়। আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 819 জন, আহত হয়েছে 25,000-এরও বেশি। এ তথ্য হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির। দুপুরে তারা জানায়, নিহতদের বেশিরভাগই তরুণ ও যুবক। এসব হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন সহ বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান মানবাধিকার কর্মীরা। জুলাইয়ের শুরুতে শুধু রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন হলেও 16 তারিখ তা ছড়িয়ে পড়ে সারা দেশে। ওই দিনই প্রাণ হারান 6 জন।
সময়ের সঙ্গে বাড়তে থাকে সহিংসতা, হতাহতের সংখ্যা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা সরকার পতনের দিন। নিহত 819 জনের মধ্যে 240 জনই 18 থেকে 30 বছরের, আর শিশু 83 জন। শহীদ পরিবারের সদস্যরা নির্বিচারে হত্যার দ্রুত বিচার দাবি করেন। টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে। ইভেন গুলিটা সাথে সাথে বের হয়ে গেছে, আমার ভাই ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। এ সময় তারা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান। জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানানো হয়। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, কে মারা গেছে, কে আহত হয়েছে, এবং কোন পুলিশ, কোন সেনাবাহিনীর অফিসার বা কোন আনসার, কোন বিডিআরের সদস্য কবে কোথায় কোন টিম গুলি বর্ষণ করেছে, এই তথ্যগুলি আপনারা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন। সরাসরি হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের পাশাপাশি যারা ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডকে সমর্থন করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি মানবাধিকার কর্মীদের। ছাত্রলীগ, যুবলীগ এবং সাদা পোশাকে যারা ছিল তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানি যে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করেন, আবার সরকারি দলের হেলমেট বাহিনীও ছিল। যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড হয়েছে তা কোন দেশ থেকে এসেছে খুঁজে বের করার দাবি মানবাধিকার কর্মীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া বাকি সবগুলো পরীক্ষা বাতিল করেছে সরকার। পরীক্ষার্থীদের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হলো। বাকি বিষয়ের মূল্যায়ন কিভাবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত পরে হবে বলে জানা গেছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃবোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি পরীক্ষা স্থগিত হয়। প্রথমে স্থগিত হয় 18 জুলাইয়ের পরীক্ষা, তারপর ধাপে ধাপে বাকি পরীক্ষাগুলো স্থগিত করে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। অটোপাস দেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে একদল এইচএসসি পরীক্ষার্থী। কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন, আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। নারী অধিকার সংরক্ষণে উইমেন্স রাইট কমিশন করা, নারীর প্রতি বৈষম্যমূলক আইনের সংস্কার, জুডিশিয়াল রিফর্মস কমিশন সহ 10টির মতো সুপারিশ করেছেন নারী নেতৃবৃন্দ। সকালে যমুনায় বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং নারী নেতৃত্বের প্রায় 30 জন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে এসব সুপারিশ তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় মতবিনিময়ে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের 30 জন নারী প্রতিনিধি। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 2 ঘন্টার মতবিনিময়ে নারী নেতৃবৃন্দ বিভিন্ন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তুলে ধরেন। মতবিনিময় শেষে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন যেগুলো আন্তর্জাতিকও আছে, জাতীয় আছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া, পারিবারিক ক্ষেত্রে, অভিভাবকত্বের ক্ষেত্রে, নাগরিকত্বের ক্ষেত্রে, এইগুলোতে আন্তর্জাতিক যে আইনগুলো আছে যেগুলো বৈষম্যটাকে অ্যাড্রেস করেছে, বাংলাদেশ সেগুলোর ব্যাপারে আন্তর্জাতিক আইনে কোথাও কোথাও রিজার্ভেশন রেখে দিয়েছে। সেই রিজার্ভেশনটার উইথড্র করারও একটা দাবি এসেছে। পাশাপাশি কল্পনা চাকমা, মুনিয়া সহ বিভিন্ন সময়ে নারী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতেরও দাবি জানানো হয়। কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। প্রধান উপদেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে উত্থাপিত সুপারিশগুলোর তালিকা করার অনুরোধ করেন। কোনো দলীয় সরকার এসে এসব সুপারিশ যেন বদলাতে না পারে সে বিষয়ে নজর দেওয়ার উপর একমত পোষণ করা হয় মতবিনিময়ে।
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ তাদের 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে গত 19 জুলাই মোহাম্মদপুরে বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করলে সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানে আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলে মারা যান তিনি। মামলার অন্য আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। অন্তর্বর্তী সরকারের কাছে আগামী 1 মাস কাউকে দাবি দাওয়া নিয়ে রাস্তায় না নামার অনুরোধ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশে প্রবাসী অধিকার পরিষদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। নুরুল হক বলেন, হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসার সামনে প্রেস ক্লাব, সচিবালয়, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে বেতন বৃদ্ধি, চাকরি স্থায়িত্বকরণ, নানা দাবিতে। দাবি দেওয়ার প্রতি তাদের সমর্থন আছে জানিয়ে তিনি আহ্বান জানান, কিন্তু অন্তত 1 মাস কোনো আন্দোলন না করে সরকারকে স্থিতিশীল হতে দিন। এ সময় নুরুল হক প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া শ্রমবাজার সিন্ডিকেট বন্ধ, পাসপোর্ট অফিসে দালাল উচ্ছেদ এবং বিভিন্ন দেশে আটক প্রবাসীদের মুক্ত করার দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। একদল দখলদারকে আমরা হটিয়েছি, কিন্তু আরেক দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের রামরাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেকওভার নিচ্ছে। কাজেই এই টেকওভার আমাদেরকে ঠেকাতে হবে। পরিবহন সেক্টর, বাজার সমিতি, কোনো জায়গায় কোনো চাঁদাবাজি, লুটপাট চলবে না। ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবার ও আহতদের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। এতে জানানো হয়, ওই ফাউন্ডেশনের সদস্য হবে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং হতাহতদের পরিবারের প্রতিনিধি। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতরভাবে আহত হয়েছেন তাদের স্মরণে রাখতে হবে। তাদের পাশে দাঁড়ানো সরকারের জাতীয় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। কাল বিসিবির জরুরি সভা পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান পাপন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ফারুক আহমেদ। নতুন কমিটিতে যুক্ত হতে পারেন সাবেক অধিনায়ক তামিম। সরে দাঁড়াবেন বেশ কয়েকজন পরিচালকও। এদিকে বিসিবিতে দায়িত্ব পেলে ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তার ধারণা দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ। সরকার পরিবর্তনের পর এটাই হবে বোর্ডের প্রথম বৈঠক। আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির বর্তমান কার্যনির্বাহী কমিটি অচল হয়ে পড়ে। সভাপতি পাপন সহ 25 বোর্ড পরিচালকের বেশিরভাগকেই আর জনসম্মুখে দেখা যায়নি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের বাইরে অবস্থান করছেন পাপন, পদত্যাগের সিদ্ধান্তে রাজি আছেন। গঠনতন্ত্র অনুযায়ী জরুরি সিদ্ধান্ত নিতে হলে কমপক্ষে 9 বোর্ড পরিচালকের উপস্থিতি প্রয়োজন। সেটা পূরণ করে কালই গঠিত হতে পারে নতুন কমিটি। একদিন আগে পদত্যাগ করেছেন পরিচালক জালাল ইউনুসও। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।